আমরা তো আশায় বেঁচে থাকি। অবশ্যই আমরা আশা করব যে রক্তপাতের মধ্য দিয়ে যে মূল্যবোধের জন্য 1971-এ এত মানুষ প্রাণ দিয়েছিলেন তা বাস্তবায়িত হবে। আসলে সংকটটা সবচেয়ে বেশি হয়েছে ধর্মকে যখন রাজনীতির সঙ্গে যুক্ত করা হয়। এবং আপনারা জানেন যে এটা কেবলমাত্র এই উপমহাদেশের ব্যাপার নয়, সারা বিশ্বেই আজকে এই ধর্মের মধ্য দিয়ে উগ্রবাদী যে একটা চেতনা সেটা গড়ে উঠেছে। গিট তুলে বিভিন্ন কাজ করা হচ্ছে বা যারা ধর্মীয় উন্মাদনা ছড়ানো হচ্ছে, সেটার একটা অভিঘাত তো বাংলাদেশে থাকবেই। এবং যারা এটা নিয়ে কাজ করেন তারা দুদেশেই সমানভাবে সক্রিয়। আমরা একটা কথা অনেকদিন ধরে বলছি যে রাজনীতিতে ক্ষেত্রে সবসময় সব রাজনৈতিক দলের কাছে আমরা চাইব যে তারা অঙ্গীকার করবেন যে তারা কোনো ধর্মীয় উন্মাদনা নির্বাচনের সময় বা অন্য সময় তারা সৃষ্টি করবেন না, এবং যারা সত্যিকার অর্থে সাম্প্রদায়িকতা প্রচার করে এমন কোনো মানুষকে তারা মনোনয়ন দেবেন। কিন্তু সেটা তো আর হয় না। আজকাল তো মনোনয়ন হচ্ছে যে অর্থের উপর নির্ভর করে। একজন আগে আমরা দেখতাম যে আদর্শবাদী মানুষ যে সারা জীবন রাজনীতি করেছেন তিনি দলের মনোনয়ন পাচ্ছেন, কিন্তু এখন সেটা সম্ভব নয়। এখন দলই কাকে মনোনয়ন দেবে না, যে এর টাকা নেই, এ নির্বাচন করতে পারবে না। একটা হচ্ছে যে শিশুকাল থেকে যেভাবে আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, সেইখান থেকেই একটা ধর্মীয় বিভাজন সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে, কয়েক বছর আগে পাঠ্যসূচিতে যেভাবে পরিবর্তন হয়েছে নীরবে, এবং সেটা এই সরকারের আমলেই হয়েছে। এবং হেফাজত যদি প্রকাশ্যে না বলতো যে তারা এই বিষয়ে পরিবর্তন করাতে তারা খুশি হয়েছেন, আমরা জানতেও পারতাম না যে এই কাজগুলো হয়েছে। তবে আসার কথা যে নতুন যে শিক্ষানীতি হয়েছে, যে পাঠ্যসূচি প্রণীত হয়েছে, তার মধ্য দিয়ে যে সেটা যদি সত্যিকার অর্থে বলবৎ করা যায়, তাহলে কিন্তু একটা অন্য জায়গায় দেশটা ফিরে আসবে। সুতরাং আমরা পাঠ্যসূচিতে শিক্ষার মধ্য দিয়ে এই যে অসাম্প্রদায়িক মনোভাব, এটা গড়ে তোলার উপর বিশেষ জোর দেব। রাজনীতির ক্ষেত্রে আমরা আর কি বলবো, আমরা তো কেবল বলতেই পারি, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। আপনারা সবাই এখানে সচেতন, সেটা জানেন। তবে আমরা চাইবো যে আমরা যেসব কথাগুলো বললেন যে সূচনা বক্তব্যে, যে যেসব আশ্বাস বর্তমান সরকার দিয়েছেন তাদের নির্বাচনী অঙ্গীকার, সেগুলো যাতে বাস্তবায়িত হয় সেই জন্য সবসময় চাপটা আমাদের অব্যাহত রাখতে হবে। সামাজিক শক্তি আমাদের এখানে খুবই দুর্বল হয়ে গেছে। সেইটাকে গড়ে তোলার জন্য কেবলমাত্র হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের জন্য নয়, যে সর্বত্রই সামাজিক ক্ষেত্রে আমাদের আগে যেরকম সামাজিক একটা বড় শক্তি ছিল, সেটা কিন্তু এখন খুব দুর্বল, নিষ্ক্রিয় হয়ে গেছে। সুতরাং সামাজিক শক্তিকে আমরা আরো গড়ে তুলব, এবং সেই ক্ষেত্রে যেখানে যেই অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদী হব। আমাদের পঙ্কজ ভট্টাচার্যের আত্মজীবনী পড়ছিলাম, সেখানে তিনি তার 1965 সালে এই পাক ভারত যুদ্ধের পরে এমএ পরীক্ষার ভাইবার কথা, বিএতে ভর্তি অথবা এমএ পরীক্ষার ভাইবার কথা বলছেন। সেখানে একজন তরুণ অধ্যাপক তাকে বারবার প্রশ্ন করছেন যে এই যে পাক ভারত যুদ্ধ হচ্ছে, এই সম্পর্কে আপনার অভিমত কি? পঙ্কজবাবু বলছেন যে এটা আমি মনে করি দুদেশেরই এটার জন্য দায়ী, এইটা যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না। তো বলে যে আপনি কি ভারতকে আক্রমণকারী মনে করেন না? পঙ্কজবাবু বলছেন যে না, আমি দুদেশকেই আক্রমণকারী বলে মনে করি, দায়ী মনে করি। সেটা করতে
সেই ভদ্রলোকের কারণে তারা সেখানে ভর্তি হওয়া হলো না। যদিও সরকারে আছে অসাম্প্রদায়িক শক্তি, কিন্তু সমাজটা চলে গেছে মৌলবাদীদের দখলে, সেটা আমরা বিভিন্ন সময় দেখতে পাই। এই যে কারণে একটি ছেলেকে ধরে নিয়ে গেল, তার জেল হলো কয়েকদিন। তো যে ধরে নিয়ে গেল তাকে কেউ প্রশ্ন করলো না। এভাবে তো হর হামেশাই হচ্ছে। অথচ আপনি সারা রাত ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নারীর অপমাননা করবেন, সাম্প্রদায়িকতা ছড়াবেন, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়। এইগুলো খুব নগ্নভাবে আমাদেরকে আহত করে। সুতরাং আমি মনে করব সরকার যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে একটা জিরো টলারেন্সের কথা বলেছেন এবং সেটা করে দেখিয়েছেন, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও এই মনোভাবটা করবেন। কারণ তা নইলে এই সাম্প্রদায়িকতার কারণে কেবলমাত্র ধর্মীয় সংখ্যালঘু নয়, যারা এই মানবিক বাংলাদেশের জন্য, যারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করেছেন, এই সরকারকে সহ প্রত্যেকের জন্যই কিন্তু একটা অশনি সংকেত এবং আমাদের দুঃখের কাল হতে পারে। সুতরাং